অনুরোধ করছি ভেতরে এসে বসতে, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দয়া করে ভেতরে এসে বসবেন, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বৈচিত্র্যের পক্ষ থেকে আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ আপনাদের সকলের মতো আমি নিজেও প্রসূনদার এই অনুষ্ঠানটা শোনবার জন্যে খুবই উদগ্র হয়ে রয়েছি। কারণ এর আগে দুবার আমি অনুষ্ঠানটা ফসকে গেছি। একবার উনি আমাদের সেই কল্পলতার সভায় গিয়েছিলেন, সেদিন আমি যেতে পারিনি। আর যেদিন আমরা এখানে ঠিক করলাম সেদিন উনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সুতরাং আজকের এই অনুষ্ঠানটা আমাদের সকলের কাছেই বহু প্রতীক্ষিত। আমি প্রসূনদার সম্বন্ধে বিশেষ কিছু বলবো না, কারণ উনি অস্বস্তি বোধ করেন। আমি শুধু এইটুকু মনে করিয়ে দেবো যে 1966 সাল থেকে উনি ইন্দিরা সঙ্গীত শিক্ষায়তনের সঙ্গে যুক্ত আছেন, এবং আনন্দবাজারে ওই কলকাতার কর্চায় যে কথাটা লেখা হয়েছে বলে উনি একটু অস্বস্তি প্রকাশ করেছেন। আমি তার সত্ত্বেও সেটা পুনরাবৃত্তি করব যে রবীন্দ্রসঙ্গীতের সিদ্ধানাটা ঠিক রাখার কাজে যারা 30 বছর ধরে কাজ করে যাচ্ছেন, বোধহয় তারও বেশি সময় ধরে, তাদের মধ্যে উনি একজন। তো রবীন্দ্রসঙ্গীতের একজন শিক্ষক, আমি গবেষক বলবো না হয়তো, হিসেবে প্রসূন দাশগুপ্তকে আমরা চিনি। তার আরেকটা পরিচয় যে তিনি জ্যোতিরিন্দ্র মৈত্রের সাক্ষাৎ ছাত্র, এবং তার কাছে তিনি বেশ কিছু গান তো শিখেইছেন। এবং আজকের এই যে বিশেষ অনুষ্ঠানটা, এই লম্বকর্ণ পালার এই সুর তাকে জ্যোতিরিন্দ্র মৈত্র নিজেই শিখিয়েছিলেন। আমি আশা করব এবং অনুরোধ করব প্রসূনদাকে যে তিনি অনুষ্ঠানের আগে তাই নিয়ে একটু কিছু বলবেন। আর বৈচিত্র্যের পক্ষ থেকে আমাদের এই কথাটুকু বলার আছে যে আমরা এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে করছি একটাই উদ্দেশ্য নিয়ে, যে আশা করি আপনারা একমত হবেন যে চারপাশে আমরা যেটাকে মেইন স্ট্রিম কালচার বলি, সেই মূল স্রোতের সংস্কৃতি, রাজনীতিও তারই অঙ্গ হয়ে গেছে। সেটা আমাদের বিভিন্ন দিক থেকে গ্রাস করে চলেছে। যে মানুষ যারা যেখানে কোনো পজিটিভ কালচার যাকে বলে ইতিবাচক সংস্কৃতির চর্চা করছেন, সেটাকেই যত ছোট আকারই হোক সেটাকে মদত দেওয়া এবং তুলে ধরার একটা প্রয়োজন রাজনীতিগতভাবেও থেকে যাচ্ছে বলে আমরা মনে করছি। সেই উদ্দেশ্যবোধ থেকেই এই ছোট ছোট অনুষ্ঠানগুলো আমরা করছি। যেমন আর 2-3 দিন পরেই আমরা আরেকটা অনুষ্ঠানও করব, সেটা যাকে স্টেইনড গ্লাস আর্ট বলে। আমি জানি না সেটা কি জিনিস, আমি কখনো দেখিনি। সেটা একটা নতুন ধরনের জিনিস হতে চলেছে। সেটা আগামী 15 তারিখ থেকে আমাদের এখানে অনুষ্ঠান প্রদর্শনী হবে। সেটা করার একটাই উদ্দেশ্য, সেটা যিনি চর্চা করছেন রামকানাই বসু রায়, তিনিও 30 বছর ধরে ওইটার পেছনে লেগে আছেন, শখের জন্য, ভালোবাসেন বলে লেগে আছেন। সেটাও মেইন স্ট্রিম কালচারের অঙ্গ নয়। আমরা এইভাবে এই ধারাটাকে একটু প্রবাহমান রাখতে চাইছি। আরেকটা কথা বলার আছে যে বৈচিত্র্যের চিত্র অংশটা বিশেষ জরুরি, যেহেতু এটা সিগো স্টুডিও নামে একসময় বিখ্যাত ছিল। তো আমরা খুব ছোট আকারে একটা আর্কাইভ তৈরি করার চেষ্টা করছি, যে প্রচুর ফটোগ্রাফ আমাদের সকলের বাড়িতেই আছে, অনেকের কাছে অনেক বেশি আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে। বইয়ের অনেক পুরনো বই ফেলে দেওয়া হচ্ছে, অমূল্য সব ছোট ফটোগ্রাফ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা শুধু চেষ্টা করছি এখানে একটা আর্কাইভ তৈরি করতে। খুব ছোট আকারে আমরা একটা কম্পিউটার সেটআপ তৈরি করতে পেরেছি। তো আপনাদের কাছেও অনুরোধ, এই ধরনের ছবি যেটা আপনাদেরই মনে হচ্ছে আর 2 দিন পর ফেলে দিতে হবে, আর থাকবে না, পুরনো কালের বহু জিনিস সেটা একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না, সেগুলো এখানে দিলে আমরা একটা আর্কাইভ তৈরি করে তার মধ্যে রাখতে পারি। কখন কি কাজে লাগবে আমরা তো বলতে পারি না। 20 বছর পরে কোন ছবিটার বিশেষ মূল্যবান হয়ে উঠবে সেটা এখন থেকে বলা সম্ভব নয়। তো এই আর্কাইভ তৈরি করার কাজে আমরা আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি। এই অল্প কটা কথা বলে আমি প্রসূনদার কাছে মাইক ছেড়ে দেবো, এবং শেষ করার আগে আবার অনুরোধ করব যে তিনি জ্যোতিরিন্দ্র মৈত্রের সঙ্গে তার যে সাহচর্য যে তিনি পেয়েছিলেন সেটা সম্বন্ধে কিছু কথা যদি আমাদের বলেন। নমস্কার। আমাকে যেটা বলতে বলা হলো জ্যোতিরিন্দ্র মৈত্র সম্বন্ধে 2-1টি কথা, আমার সঙ্গে তার যে পরিচয় সেই সূত্রে ধরে সেটা বলার একটু প্রেক্ষাপটটা বলে নিই, তাহলে সুবিধা হবে। জ্যোতিরিন্দ্র মৈত্র 1950 সাল পর্যন্ত কলকাতায় স্থায়ীভাবে প্রায় ছিলেন। তারপরে
1954 সাল নাগাদ উনি চলে যান কলকাতার বাইরে। বোকারোতে কিছুদিন একটা স্কুলে কাজ করেছিলেন এবং মধ্যে মধ্যে কলকাতায় আসতেন। এসে গীতবিতান, সঙ্গীত শিক্ষায়তন, সেখানে উনি রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। সেখানেই তার সঙ্গে আমার পরিচয় হয়। তারপরে আর তখন উনি কমলা গার্লস স্কুলেও শিক্ষকতা করতেন। 1954-তে উনি আবার 1955 থেকে 1970 পর্যন্ত এই দীর্ঘ 15 বছর উনি প্রায় স্থায়ীভাবে দিল্লিতে বসবাস করেন। সেই সময় উনি ভারতীয় কলা কেন্দ্র এবং সঙ্গীত নাটক একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সুবাদে রামলীলা, তারপরে এই যে রামলীলাটাই প্রথম করেছেন, সেটা একটা বিশাল মাপের একটা আয়োজন করেছিলেন। আপনারা যদি দেখে থাকেন, আমি পরবর্তীকালেও দেখেছি। আগে যখন বপুদা যখন জীবিত ছিলেন সেই সময় দেখেছি, দুটো দেখারই সৌভাগ্য হয়েছে। দুটোই দুরকম। বপুদা মারা যাওয়ার পর সেটা অনেক পরিবর্তন করা হয়েছে, গানগুলো সুর বদলে দেওয়া হয়েছে, অন্যরকম হয়ে গেছে। কিন্তু সেটা একটা আমার দারুণ অভিজ্ঞতা, এটা আমি চিরকাল মনে রাখবো। দিল্লিতে থাকতে থাকতেই উনি স্মৃতিসত্তা ভবিষ্যতের হিন্দি যে রূপটি, সেটা বেদব্যাস করেছেন, তার সঙ্গে সেটি গীতিনাট্যের ফর্মে সেটা দিল্লিতে উপস্থাপনা ছিল, যেটা খুবই প্রশংসিত হয়েছিল। কলকাতায় স্মৃতিসত্তা ভবিষ্যৎ রেকর্ড আকারে বার করা হয়েছিল ইন্দিরা সঙ্গীত শিক্ষায়তন থেকে, দীর্ঘবাদন লং প্লেইং রেকর্ড এবং ক্যাসেট, সেটার সঙ্গে আমি যুক্ত ছিলাম। আর এছাড়া উনি 1970-এর কাছাকাছি সময়, আমার ঠিক সালটা মনে পড়ছে না, 72 অথবা 70-এর সময় দিল্লিতে করলবাগ বঙ্গীয় সংসদ, যেটি সঙ্গে উনি দীর্ঘ অনেককাল যুক্ত ছিলেন নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে, তাদের দিয়ে লম্বকর্ণপালা করিয়েছিলেন এবং দিল্লি থেকে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে সেই সময় তিনি দলবল নিয়ে আসেন। আমার সৌভাগ্য হয় সেটিও দেখার, এবং সেটি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, দেখে এবং শুনে। তারপর কলকাতায় আসার পর যোগাযোগ হয় এবং ইন্দিরাতে উনি গান শেখাতেন। লম্বকর্ণপালাটা সেই সময় উনি অনেকবার করেছেন, এখানে ওখানে করেছেন। অনেকবার বলা ঠিক হয়তো নয়, কয়েকবারই করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কোনো ঘরোয়া কারো বাড়িতে, এখানে ওখানে দিয়ে এক জায়গায় একটু অনুরোধ করেছে তাই। কিন্তু যেমন তার সব ক্ষেত্রেই আমরা দেখেছি, কেউ এটা মনে করেনি, সবাই প্রশংসা করেছে, কিন্তু কেউ এটা ভাবেনি যে এটা মঞ্চস্থ করে দিলে একটা ভালো ব্যাপার হয়। সবাই বাহবা দিয়েছে ঠিকই, কিন্তু জ্যোতিরিন্দ্র মৈত্র চিরকালই বঞ্চিত ছিলেন সব দিক দিয়ে। যাই হোক, তো এই গানগুলো আমি তার কাছ থেকে আমি শুধু না, আমরা কয়েকজন শিখেছিলাম। তো আপনারা বলতে পারলেন, আপনারা কেন উদ্যোগ নিলেন না লম্বকর্ণপালাটা মঞ্চস্থ করার? সেটার কারণ হচ্ছে যে আমরা নাটকের দল নই। এটা নাটকের দল হলে ভালো হয়। নাটকের দল দু একটির সঙ্গে কথা বলা হয়েছিল, তারা শুনে তারা খুব প্রশংসা করেছিল, কিন্তু তারা নিজেরা কেউ উদ্যোগ নেয়নি। একটি নাটকের দল করেছিল লম্বকর্ণপালা, কিন্তু সেটি জ্যোতিরিন্দ্র মৈত্র যেরকমভাবে সেটা কল্পনা করেছিলেন এবং রূপ দিয়েছিলেন সেরকমভাবে নয়। গান শেখাতে নাটকে আমাদের যেটা অভিজ্ঞতা হয়েছিল, যে গান শেখাতে শেখাতেই আমরা অনেক কিছু শিখতাম। গান শেখাতে শেখাতে হঠাৎ থেমে গিয়ে দেখ কি করে কম্পোজ করতে হয়, তাহলে একটা কবিতা থেকে 2-3 বার পড়ি, তারপর সেটা সুর দিলেন। সে অসাধারণ সুর, অসাধারণ, মানে শুনে খালি স্তম্ভিত হয়ে যেতে হতো, এই লোকটা এরকম প্রতিভাবান একটা লোক, তার আমরা যোগ্য মর্যাদা দিতে পারলাম না। তো সেই ওর কাছ থেকে শুনে শিখে যেটুকু পারবো সেটুকুই করব।
তবে আমি তো জ্যোতিরিন্দ্র মৈত্র নেই, আমাকে ক্ষমা করবেন, তার এক ভগ্নাংশ আমার মধ্যে আপনারা পাবেন না। আমার যেটুকু মনে আছে, যেটুকু আমি শিখেছি, সেটুকু আমি যতদূর পারি আর দেখানো পদ্ধতিতে আমি সেটা পরিবেশন করার চেষ্টা করব। আপনারা আজকে এসেছেন বলে অসংখ্য ধন্যবাদ জানবেন। আমার ত্রুটিটা মার্জনা করে নেবেন। আমি আবার বলছি, আমি জ্যোতিরিন্দ্র মৈত্রের মতো পারবো না, আমি আমার মতো যতটা পারি ততটা পারব। নমস্কার। এবং সেই পরশুরামের সব গল্পের মধ্যে এইগুলো প্রায় প্রত্যেকটা চরিত্রের মনের মধ্যে গাঁথা হয়ে থাকে। এই গল্পটি থেকে পালারূপ দিয়েছিলেন অবনীন্দ্রনাথ, এবং সেটাকে নাট্য গানে, তার গানগুলো জ্যোতিরিন্দ্র মৈত্র বটুকদা সুর দিয়েছিলেন। এটা অর্থাৎ আগে বলা হয়েছে, তা একবার বলে নিলাম। এবার আমি শুরু করছি। প্রথম পর্ব। স্থান বার্মা অয়েল কোম্পানি। কাল না সকাল না বৈকাল। তারপর একটা ভূমিকা, ওই যাত্রাপার্টির যেমন শুরুর যে সুরটা থাকে সেসব হচ্ছে। এরই মধ্যে যাত্রা দলের অধিকারী নটবর, নবীন ও নরহরির প্রবেশ। এরপরে ডায়ালগ শুরু হচ্ছে। অধিকারী: কই হে ও নটবর, ও নবীন, নরহরি, মহালয়া এসে যায়, মহলার নামকরণ এসে কেউ? লটবর: অধিকারী মশাই, আমাদের তো সব প্রস্তুত, এখন মহলা দিলেই হয়। অধিকারী: বলি ও লংলি, পাঁঠার জোগাড় করলে? হ্যাঁ, বলি পাঁঠা তো চাই একটা পালা গানে। নটবর: সে জোগাবে ওই নবীন যোগী। নবীন: বেশ কথা কর, যোগী বিউগিল দেবে, আবার পাঠাও দেবে, এত করে না। নটবর: কি হে নবীন, ঘাট চুলকাও যায়, পাঠা আনছো না? নবীন: আহা, বলেন কেন দুষ্কের কথা, এই খাল পাড়িয়ে দেখলাম, যেমনটি চাই তেমনটি পাঁঠাটি। দিব্যু হিরিষ্টু পুরুষ্টু ছাগল, কুচকুচে কালো নদর দেহ, লম্বা লম্বা নটপটে কানের উপর কচি পটলের মতো দুটি শৃঙ্গ। বয়স বেশি নয়, এখনো অজাত শ্বশ্রু। আমায় দেখে ডাক দিয়ে চলল, যেন গীত গেয়ে করুণ স্বরে কাকে ডাকছে। এবার হচ্ছে নবীনের গান। ও মে কোথা যাই গো মে, মে ও মে কোথা যাই গো মে, বলো কার দরে পেট ভরে খেতে পাই গো মায়। আরে নোটে শাক মুড়বে কি, উই ডাটার পাই না লাগ। ম্যা ও ম্যা ম্যা ম্যা, দেখো মেটে শাক মুড়বে কি, উই ডাটার পাইনে লাগ। আমার পেট বলছে কি খাই কি খাই, পুঁজি কিছু নাই, পাটা কিছু নাই, পেট বলছে। বটুকদা এই গানটা গাইবার সময়, এই জায়গাটা গাইবার সময় তখন মুখে বলবো, এই সময় খোল বাজবে। তাক দিন না তা কি তাই কি তাই, ধিন তাকে ধিন তা তিন তা তিন, ওটা মুখে মুখে বললে, মানে শুধু হামনি এমনি করা তো, ওগুলো মুখে মুখে বলতেন। আমার পেট বলছে কি খাই কি খাই, পুঁজি কিছু নাই, পাটা কিছু নাই, ম্যা ম্যা বলে ডাকতেছি তাই, স্থান দাও ওই শ্রীচরণে। আমি আদর করে ডাক দিলেন, এসো জাদু আমার বাড়ি,
তোমায় দেব ভালোবাসা, এসো জাদু আমার বাড়ি। বোকা ছাগলের জাত তো, ভালোবাসা বুঝলে না, গলা জাপটে ধরতে, ভুংসিয়ে আমায় ফেলে মারলে দৌড়। অধিকারী বড় ফসকেছে, জাগা বলি, ও লরহারি লাগ, তুমি দেবা লবণীতে থাক, বুঝলে? নরহরি আজ্ঞা। অধিকারী, আর আপত্তি তুলো না, লাগ আর ছাক ঠিক লাগ মাফিক মিলে গেছে। লাও হে প্রোগ্রাম গীত যেটা ধরো, প্রোগ্রাম গীত। এবার নটবরের গান। খেয়াল করবেন, এমনি আমাদের ধ্রুপদী সুর, হিন্দুস্তানি সঙ্গীতের সুরের রাগ রাগিনীর বৈশিষ্ট্যগুলো একেবারে পুরো অক্ষত রেখেছেন কতগুলো গানে। কিছু গানে কথকতার ঢঙে আছে, কিছু গান পাঁচালির ঢং আছে, কিছু বই কীর্তনের মতো আছে। সব মিলিয়ে মিশিয়ে তার গান, তার সঙ্গীত। বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী, বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী। ব্যান্ড মাস্টার লল্লি লট্টবর, যোগী বিয়োগী ফুলট। ব্যান্ড মাস্টার লল্লি লট্টবর, যোগী বিহুল ফুলট। আর ছাগ লাগ লরহরি, বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী। লবকুমার লন্দন বেয়ালাপ, পিকুলু আর হারমোনিয়া। লবকুমার লন্দন বেয়ালা, পিকুলু আর হারমোনিয়া। আর কর্নেট করতাল ঢোল খোল, ললিত লবিন লনীল অধীন। কর্নেট করতাল ঢোল খোল, ললিত লবিন লবিন অধীন। কর্নেট চপলেট রাধা কান্ত কেবিন, কাটলেট চপলেট রাধা কান্ত কেবিন। বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী, বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী। তারপরে পৃষ্ঠপোষক বার্মা অয়েল কম, পাত্র পাত্রী পাঁঠা সমেত 19 জন। বেলেঘাটা যাত্রার পার্টি লম্বকর্ণপালা করিল সদরালা, বিনা অনুমতি রেজিস্ট্রারি। উইথ কমপ্লিমেন্টস টু গড্ডালিকা প্রিন্টারি, উইথ কমপ্লিমেন্টস টু গড্ডালিকা প্রিন্টারি। বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী, বেলেঘাটা যাত্রা সদনে বংশী বদন অধিকারী। নটবর, ধরো হে কনসার্ট, ক্রেসিন ব্যান্ড। আর বিলম্ব নয়, এই বলে নরহরি চলে গেল। তারপর কনসার্ট বাজছে, নরহরি আবার ঢুকছে। নরহরি, মশায়েরা, আমি এইমাত্র দেখে আসতেছি ছাগল। অধিকারী, কোথায়, কিভাবে দেখে আসতেছ তাই কও। নটবর, আর কিবা দেখে আসতেছ তাই শুনি। নরহরির উত্তর, দেখে আলাম ছাগল। বংশলোচন বাবুর জামার প্রান্ত ধরিয়া ধরিয়া টানিতেছে এবং বলিতেছে হু 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 করিয়া। অধিকারী, র র র, ছাগল কি বলছে পরে শুনবো, এই বংশলোচন বাবুটি কে তাই ও আগে। নরহরির গান। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিনদার, রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিনদার। অনারারি ম্যাজিস্ট্রেট ফুল বেঞ্চ বেলেঘাটার, অনারারি ম্যাজিস্ট্রেট ফুল বেঞ্চ বেলেঘাটার।
বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার, রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার। বয়ক্রম 40 পার, কিঞ্চিত মুটিয়ে হয়ে পড়েছেন স্থূলাকার। সেই কারণে কনসাল্ট করে ডাক্তারগণে উপদেশ করেছেন 2 পায়ে হাঁটিবার। ছেড়ে ভাত লুচি পুরি, 2 বেলা খান 2 টঙ্কার কচুরি, আর লঙ্কা মিশানো ঝাল তরকারি। আর বৈকালে খাল পারে হেঁটে করেন পায়চারি। আর ঘড়ি ধরে এক্সারসাইজ কয়েকবার, আর ঘড়ি ধরে এক্সারসাইজ কয়েকবার। রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার, রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার। অধিকারী: আরে তারপর কি হলো কও? নরহরি গান: আরে বংশলোচন বাবু, খাল পারে চলতে চলতে বসে পড়লেন রুমাল পেতে। নিজের ভারে হয়ে কাবু, গিলে মাটিতে জুতো পাটিতে কেটে গাবু। আরে বংশলোচন বাবু, ঘড়ি দেখে চান, বাড়ি ফিরে যান 6:30টায়। এধারে বেলে ঘাটায় বাতাস হঠাৎ কয়ে যায়। খড় কি জল হওয়া বিচিত্র নয়। বংশলোচন হয়ে আনমন, বর্মা চুরুট মুখে তেলন। এমন সময় নটবর: কি গো, ঝড় উঠলো নাকি হু হু করে? নরহরি: না গো। বাবু গিয়ে দেখলেন ছাগল হু হু করে বলছে তার জামা টেনে। অধিকারী: কি বলছে তা বুঝলে কি করে তুমি মানুষ হইয়ে? নরহরি: ভাবে বুঝলেন, ভঙ্গিতে বুঝলেন আলাপচারীর। অধিকারী: আচ্ছা কও তো, কি কইলে ছাগল ছানাটা, আর কি বা কইলেন বংশলোচন? নরহরি: হঠাৎ পকেটে টান পড়াতে বংশলোচন শশঙ্কিত হয়ে উঠলেন। আরে এটা কোথা থেকে, কার মাটা? এটা আছে কারেও তো দেখছি না। ছাগল কোনো উত্তর দিল না। কাছে ঘেঁষিয়া লোলুপ নেত্রে তাহাকে পর্যবেক্ষণ করিতে লাগিল। বংশলোচন তার মাথায় ঠেলে দিয়ে বলে, যা ভালো ভালো হিয়ে আসে। অধিকারী: গিয়ে বলো হে, গিয়ে বলো। নরহরির গান: পালা নইলে সিংহে ফোকার পালা, পালা নইলে সিংহে ফোকার পালা। শুরু করে দেব লোকজন ডাকি, রোস্ত গর্দান কাটছি ভাগ। পালা নইলে সিংহে ফোকার পালা, পালা নইলে সিংহে ফোকার পালা। বোকা ছাগলা পা চালিয়ে পালিয়ে যাবার পালা, শুরু করে দিয়ে পালা। পালা নইলে সিংহে ফোকার পালা, পালা নইলে সিংহে ফোকার পালা। এরপরে অধিকারী বলছেন, তারপর তারপর ম্যাজিস্ট্রেটের ধমক খেয়ে কি করলো ছাগল? নরহরি: কানতি থাকলো আর গাইতি থাকলো ম্যা ম্যা করে। দুবার কানতেই বংশলোচনের মন গলে নয়নের জল বইল। তিনি ছাগলের মাথায় হাত বুলিয়ে দিতেই ছাগল 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, সামনের 2 পা মুড়ে, ঘাড় না বেঁকিয়ে রায় বাহাদুরকে এক ঢুঁ। অধিকারী: হ্যাঁ, ম্যাজিস্ট্রেটকে ঢুঁ? হ্যাঁ, এই যে অ্যাসল্ট গো, হ্যাঁ, ফুল বেঞ্চ ফাটক।
তা রায় বাহাদুর করলেন কি? নরহরি রায় বাহাদুর ঢোঁ খেয়ে রায় বাহাদুর কৌতুক বোধ করলেন, তিনিও দিলেন এক খেলা। ছাগল পূর্ববৎ খাড়া রইল এবং তাঁর হাত হইতে জ্বলন্ত চুরুটটি কাড়িয়া খাইল এবং আহার আনতে বলিল, অর্থাৎ আর আছে। নবীন, ছাগল নয় হে, ছাগল নয়, সাবভেষ্ট, সাবভেষ্ট, বুঝলে? ওই বাগ বাজারের তোমার তিনি, সেও আগুন শুদ্ধ বিড়ি ফুঁকত। নরহরি, না হে, অমন কথা বলো না, আমাদের তিনি গাঁজার দিক দিয়েও যেতেন না। তোমাদের বর্মা অয়েল কোম্পানির আড়তের সাবভেষ্ট কেষ্ট বৃষ্টির মধ্যে কেউ একজন হবেন, না হলে জ্বলন্ত বর্মায় পেট ভরায়। হ্যাঁ, অধিকারী, যাজ্ঞে, তারপর কও। নরহরি, তারপর একে একে একটির পর একটি চুরুট নিঃশেষ করে ছাগলের মাথা ঘোরান নেই, গা বমি নেই। আবার যখন বললে অড় অড়, তখন বংশলোচন বললেন, আর নেই, তুই এইবার যা, আমিও উঠি। ছাগল বিশ্বাস করে না, সার্চ করতে যায় ঝাঁকিয়ে পকেট। বংশলোচন নিরুপায় চামড়ার ছিগার কেসটি ছাগলের সামনে ধরে বললেন, বিশ্বাস না হয় এই দেখ বাপু। ছাগল এক লম্ফে ছিগার কেস কেড়ে নিয়ে চর্বণ শুরু করে দিলে। নটবন আর রায় বাহাদুর, রায় বাহাদুর রাগবেন কি হাসবেন ঠিক করতে না পেরে শালা বলে ঘরমুখ হলেন। ছাগলও না ছোড়বান্দা, পাড়ালে যায় না, চলল রায় বাহাদুরের সঙ্গে। অধিকারী, আহা, কিছু বলতে বলতে গেল ছাগলটা, নাকি এমনি মুখ বুঝে গেল? নরহরি, মুখ বুঝে যাবার ছেলে কিনা? রাস্তার দুধারে কারু ঘাস, কারু বিচিলি, কারু টবের গাঁদা ফুলের গাছ চিবোয় চলে, চিবোয় আর চলে। শেষে উড়ের দোকানে ডালমুট, তিলকুট, বিস্কুট প্রায় এই আমার 3.5 গ্রাস লুটে বিচারকের পিছনে পিছনে ঢুকলো গিয়ে। তারপর কি ঘটনা ঘটলো আন্দাজ করেন? পরিবারে রাখো তোমার ভূমিকা, তারপর কি কিছু জানো তো বলো। নরই, আমি কি রায় বাহাদুরের বাড়িতে ঢুকতে গেছি? হ্যাঁ, যে বলবো কি হলো, তারপর আর কি? আমার কথাটি এখানে ফুরলো, নোটে সাক্ষী সেখানে মরল। তোমরা কেউ জানো তো কও, নয় আন্দাজ করো। নটবর, আন্দাজের দরকার নেই, ধরো হে, গান ধরো। নরহরি, দেখেন দেখেন চেয়ে দেখেন, জেগে জেগে বসে দেখেন, উল্টে দেখেন পাল্টে দেখেন, লম্ব কর্ণ পালা দেখেন, দেখেন দেখেন চেয়ে দেখেন, চিনে রাখেন আসেন কে কে, জেনে রাখেন জান কে কে, চিনে রাখেন আসেন কে কে, জেনে রাখেন জান কে কে। রায় বাহাদুর বংশলোচন বাবুরও এই বৈঠকেতে ঘুঘু দেখেন, ফাঁদও দেখেন, এসে দেখেন কেঁদে দেখেন, ঘুঘু দেখেন, ফাঁদও দেখেন, এসে দেখেন কেঁদে দেখেন, পচলে আঁখি ঢুলে দেখেন, নেচে দেখেন কেঁদে দেখেন, বেলে ঘাটা যাত্রা পার্টির লম্ব কর্ণ পালা দেখেন, বেলে ঘাটা যাত্রা পার্টির লম্ব কর্ণ পালা, বেলে ঘাটা যাত্রা পার্টির লম্ব কর্ণ পালা দেখেন, বেলে ঘাটা যাত্রা। সমাবেত হয়ে গায়ক গাইলে অনেক সময় এরকম হয়ে যায়। বেলে ঘাটা যাত্রা পার্টির লম্ব কর্ণ পালা দেখেন, বেলে ঘাটা যাত্রা পার্টির লম্ব কর্ণ পালা দেখেন।
এরপরে আমরা আসছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে বংশলোচন বাবুর বৈঠকখানা ঘর, উপস্থিত আছেন বিনোদ, নগেন ও উদয়। এরা প্রবেশ করছে। বিনোদ উকিল। বিনোদ বলছেন, ও চাটুর্যি, আস্তে আস্তে গেলে কোথা? বলি, ও চাটুর্যি, মুখো বৈঠক রইল এধারে আর তুমি রইলে ওধারে, আর চলে এসো, আরে কথাই কও না যে। চাটুর্যি ও মিয়ার প্রবেশ। চাটুর্যি, এই যে ভাই মিয়া সাহেব, আদাব, বইসেন বইসেন। শ্রীয়তাং, এই হচ্ছে বংশলোচন বাবুর বৈঠকখানা, যেখানে সান্ধ্য আড্ডায় নিত্য নিত্য বহু সংখ্যক রাজা উজির বধ হইয়া থাকেন, বুঝলেন? ও তোমার লাট সাহেব, সুরেন পাল, বিপিন বাড়ুজ্জে, মোহনবাগান, পরমার্থ তত্ত্ব, প্রতিবেশী অধর বুড়োর ছেদাদ্য, আলিপুরের নতুন কুমির, কোনো প্রসঙ্গই বাদ যায় না। সম্প্রতি 7 দিন যাবৎ বাঘের বিষয় নিয়ে হাতাহাতি চলছে এ বাড়ির মামাবাবু নগেন আর ভাগ্নেবাবু উদয়ের মধ্যে, বুঝলেন? মিয়া বলছেন তখন, বাঘের কথা যদি তুললেন তো শোনেন, বলি এক কেচ্ছা। হ্যাঁ, মিয়ার এক রোজ আষাঢ় মাসে বাতাস ছিল ছর্দু, এক রোজ আষাঢ় মাসে বাতাস ছিল ছর্দু, আরে ঘরে হুক্কা পিতেছিলাম আমি এক মর্দ, দর্দ ছিল হস্তপদে টনটন বাতেরও, দলি যাতে বসেছিলাম বিমারি খাতেরও, ভাবতেছিলাম ছোট বিবি থাকতো এইখানে, ইত্তিফাক বাঘের গর্জন পৌঁছে গেল কানে, হুক্কা হাতে গুটি গুটি যাব খিড়কি দ্বারে, লম্ফ দিয়ে কেন্দ্র বাঘ পড়ল এসে ঘাড়ে, হলদি কালা ডোরা কাটা শতরঞ্চ খানা, ঝড়ে যেন উড়ে পড়ল এমনি বাঘের হানা, তারপর হুড়াহুড়ি বাঁও কষাকষি, আরে যুদ্ধ যেন লেগে গেল বাঘ আর মশি, বাঘের শক্তি মানুষের বুদ্ধি কেউ করে না পারি, করি তাক বাঘের নাক মারলাম হুক্কার বাড়ি, ভাঙা নাক বাঘ পালায় আঁক আঁক করি, ধীরে সুস্থে পানি নিলাম হুক্কাটায় ভরি, ভাঙে নাই নলচেটা নছিবে আমার, বখরাটার সেই হইতে খোঁজ পাই না আর, এইখানেতে হইল সারা অধীনের কেচ্ছা, চাটুর্যি মশাই হুক্কা তোমার বলছে মিচ্ছা মিচ্ছা। চাটুর্যি, ঠিক 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 ঠিক, এ নাও ভাই মিয়া সাহেব হুকলকেটা। ও নগেন, ফর্সিটা দাও না এগিয়ে। নগেন, লেন লেন। মিয়া, দেন দেন। মিয়া বলছেন, এই মুসলমান আর হিন্দুয়ান ছিল জেতের বিচার, মুসলমান আর হিন্দুয়ান ছিল জেতের বিচার, ভেবে দেখো তাম্বাকুতে কইল একাকার, কেওড়া যেথা তামাক খায়, বামনা সেথা এসে আস্তে আস্তে ঘুরিয়ে তার নজদিকেতে বসে, আরে আরে চায় এমনি তামাক খাবার বাই, আর হাত বাড়িয়ে বলে তোমার কলকেটা দাও ভাই। উদয়, ঠিক ঠিক ঠিক, আরে মিয়া সাহেব না হলে কি মজলিস জমে? মিয়া, সাচ্চা বাত বলেছেন। ও মজলিস তো বিরাম যাহা হুক্কা নবাসত। এখানটা বটুকদা বলতেন যে এই যে এরমভাবে উর্দু বলা, এটাই পূর্ববঙ্গের কয়েকটা অঞ্চল, বিশেষ করে যশোর, খুলনায় এই ধারে মুসলমানদের উর্দু বলার একটা অভ্যেস আছে, কিন্তু সেই উর্দু এই ধরনের। ও মজলিস তো বিরাম,
जहाँ हुक्का ना बासत, आमिर ও ওমরা, গরিব ও গোবরা, सबका मुनाजात हुक्का। छिलाम फर्शी नलवा नलची, एजी खुशियों की एलची।